যদি মা আসতে অনেকখানি প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে, মা আসতে দেরি করেছে, তখন কিন্তু ততক্ষণে কি হয়, বাচ্চা হবে না এবং বাচ্চা আলটিমেটলি আইভিডি হয়ে যাবে। সো ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি আমরা অ্যাবসেন্ট, ওকে, এমন কিন্তু না দ্যাট সবসময় আপনারা পাবেন, তাই কথাটা লেখা হয়েছে ইউজুয়ালি। অনেক সময় অ্যাব্রাপশিও প্লাসেন্টা একদম আর্লি আওয়ারে যদি পেশেন্ট চলে আসে, ঠিক আছে, এবং আপনি যদি প্লাসেন্টাল সেপারেশনের পরিমাণটা খুবই কম হয়, ঠিক আছে, ভার্জিনাল এক্সামিনেশন করে আপনি কিন্তু আপনি কখনোই লোয়ার মানে প্লাসেন্টা ইজ নট ফেল্ট অন দ্য লোয়ার সেগমেন্ট। যদিও আমরা কিন্তু এরকম অ্যান্টিপার্টাম হেমোরেজ নিয়ে যখন আসে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা পারভাজিনাল এক্সামিনেশনটা অ্যাভয়েড করি, ঠিক আছে। কিন্তু আপনি যদি পিভি করেন সেক্ষেত্রে আপনি কি দেখবেন, দ্যাট লোয়ার সেগমেন্টে কোনো প্লাসেন্টা পাবেন না এবং ব্লাড ক্লটস পাবেন, যেটা কিনা আপনি কনফিউজড হবেন না। আর লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা পাবেন কখন, যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়। সো এই তো গেল প্রথম কোয়েশ্চেন, ক্লিনিক্যাল ফাইন্ডিংস আপনি এভাবে করে লিখবেন। এবং সেকেন্ড কোয়েশ্চেন আসেন এই সিনারিও, এখানে এক্সট্রা করে সিনারিওটা একটু এক্সটেন্ড করে দিয়েছে, দ্যাট পেশেন্টটা সিভিয়ার অ্যানিমিক এবং বিপি এত, তার মানে আপনি বুঝে গেলেন দ্যাট দ্য পেশেন্ট ইজ ইন শক নাও। তাহলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি করবেন, দেখেন প্রথমেই কিছু গদবাঁধা কথা আছে, হ্যাঁ, যেমনটা গাইনির মধ্যে আমাদের মমিতা পল বলে গেল, দ্যাট প্রথমেই যখন কিছুই মাথায় আসবে না, আপনি জেনারেল এবং স্পেসিফিক ভাগ করে নিলেন। জেনারেলের আন্ডারে কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, ঠিক আছে, এগুলো বলে দিলেন। পেনের জন্য পেন মানে যা যা সিমটোমেটিক ট্রিটমেন্ট আপনি জানেন সব দিয়ে দিলেন, ঠিক আছে, জেনারেলের মধ্যে কিছু মার্কস তো আপনি পাবেন। আর স্পেসিফিকের মধ্যে ডিজিজটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, ভাইরাল নাকি সেই অনুযায়ী করে আপনি দিয়ে দিলেন, অথবা আপনার যদি ওটি অপারেশন লাগে সেরকম করে ডেফিনিটিভ ম্যানেজমেন্টে চলে গেলেন, ঠিক আছে। আর অবসের ক্ষেত্রে আপনার সবসময় দেখবেন দ্যাট এটা কোনো অবস্ট্রেটিক এমার্জেন্সি কিনা। আপনার কিন্তু অনেকগুলো সিনারিও আসবে, আপনার এই 10টা প্রশ্নের মধ্যে 2টা বা 3টাই চলে আসবে আপনার অবস্ট্রেটিক এমার্জেন্সি থেকে। আমাদের মধ্যে কিন্তু এখানে অলরেডি 2টা চলে আসছে, ঠিক আছে। তাহলে এই একটা ছিল, এটা একই কথা কিন্তু আমি এই কোশ্চেনেও লিখেছি, একটু পরে আমি আরেকটা কোশ্চেন দেখাবো, সেখানেও একই কথাই লিখেছি আমি, ঠিক আছে। তাহলে এইটার একটা স্ক্রিনশট আপনারা যদি পারেন রাখেন, অথবা লিখে নেন একটা কাগজে, দ্যাট আমার যখন অবস্ট্রেটিক এমসি আসে আমার গদবাঁধা এই কথাগুলো আমি লিখে দিব, আমার মাথায় কিছু আসুক চাই না আসুক, ঠিক আছে। তাহলে কি, as this is an obstetric emergency, so rapid assessment, resuscitation and management should be done simultaneously, ওকে। তাহলে আমাকে সবগুলা কাজ একসাথে করতে হবে এবং I have to call for help। প্রথমে আপনি লিখে নিলেন that আপনি সবগুলা কাজ একসাথে করবেন এবং shout for help অথবা call for help, whatever it is, ওকে। তারপর আপনাকে লিখতে হবে এবিসিডি অ্যাপ্রোচটা। এবিসিডি অ্যাপ্রোচ আপনি সুন্দর নিচে নিচে লিখবেন, আমি একটা স্লাইডে ফিট হওয়ার জন্য পাশে পাশে লিখেছি, আর যাতে একটা গ্ল্যান্স আপনি দেখতে পারেন, তাহলে আমার স্লাইড ভাগ হয়ে যায়। আপনারা যেটা করবেন, এবিসিডি অ্যাপ্রোচ লিখে নিচে নিচে লিখবেন। প্রথমে লিখবেন এয়ারওয়ে। দেখেন আপনারা যারা ইওসি ট্রেনিং করে আসছেন, বিসিপিএস এ ইওসির যে ট্রেনিংটা, সেখানে কিন্তু এয়ারওয়ে কিভাবে মেনটেন করে এখানে লেখা আছে। সেখানে আপনি মাউথ গ্যাগ দিতে পারেন, অথবা আপনার ওই যে চিন লিফট, হেড টিল্ট, চিন লিফট, জ থ্রাস্ট যে ম্যানুভারটা আমরা করি সেটা করতে পারেন, ঠিক আছে। মাউথ গ্যাগ দিতে পারেন, সাকশন দিতে পারেন, ঠিক আছে। পাশে ছোট ছোট করে আপনি কিন্তু এগুলো লিখতে পারবেন অ্যাকর্ডিং টু টাইম, ওকে। তাহলে আপনি প্রথমে লিখলেন এবিসিডি অ্যাপ্রোচের মধ্যে প্রথমে নাম্বার 1 এয়ারওয়ে মেইনটেইনিং, সেকেন্ড ব্রিদিং মেইনটেইনিং করবেন কিভাবে, অক্সিজেন ইনহেলেশন দিয়ে। থার্ডলি সার্কুলেশন মেইনটেইন করবেন কিভাবে, ওপেন 2 ওয়াইড বোর আইভি ক্যানুলা। আমি 2টা আইভি ক্যানুলা ওপেন করব, আইভি ফ্লুইড স্টার্ট করব, যে কোনো ক্রিস্টালয়েড সলিউশন আপনি স্টার্ট করবেন, হার্টম্যান, আপনি ক্রিস্টালয়েড সলিউশনই লেখেন, এত কিছু আপনার লেখার সময় নাই। এবং পাশাপাশি আমি সাথে সাথে যেহেতু ক্যানুলা করে ফেলেছি, আই উইল সেন্ড ব্লাড ফর ইনভেস্টিগেশনস। এখন আসেন ইনভেস্টিগেশন কি লিখবেন। ইনভেস্টিগেশনের মধ্যে আপনার ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, তারপর একটা সিবিসি পাঠাবেন তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখার জন্য। প্লাস দেখেন এটা কি ধরনের একটা সিনারিও, অ্যাব্রাপশিও প্লাসেন্টি, তার মানে তার কোয়াগুলেশন প্রোফাইল এখানে অল্টার হতে পারে। তাহলে ইম্পর্টেন্ট কথাটা কি, আপনার কোয়াগুলেশন প্রোফাইল। আপনি তো আরো অনেক কিছু পাঠাতে পারবেন, তাই না, ক্রিয়েটিনিন পাঠাতে পারবেন, ইলেকট্রোলাইট পাঠাতে পারবেন, কারণ পেশেন্ট তো শকে। কিন্তু আপনার দেখেন এমফেসিস দিবেন কোথায় কোথায়, যেই কয়েকটা না পাঠালেই নাই, ঠিক আছে। সো এই কয়েকটা পাশে ছোট ছোট করে লিখবেন, that CBC, blood grouping, RH typing, because you have to arrange for blood transfusion, and thirdly coagulation profile আপনি করলেন। নেক্সট, arrange for blood transfusion, okay, blood আপনি রেডি করে ফেলেন কারণ পেশেন্ট ইজ সিভিয়ারলি অ্যানিমিক। নেক্সট, ক্যাথেটারাইজেশন করতে হবে কারণ পেশেন্ট শকে আছে, you have to maintain the urine output that patient AKI ডেভেলপ করে কিনা, ওকে। আচ্ছা, then next counseling the patient party regarding the patient condition, complication and outcome। এই পয়েন্টটা যেন আমরা কেউ মিস না করি, ঠিক আছে। কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখনকার যে অ্যাসপেক্ট রিগার্ডিং প্রেজেন্ট কন্ডিশন, এখন তো কাউন্সেলিং আরো অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে, তাই না। তাহলে কাউন্সেলিং দ্য পেশেন্ট পার্টি ইজ মাস্ট, এটা আপনাকে লিখতেই হবে। এবং
পেশেন্ট শুড বি ম্যানেজড উইথ আইসিইউ, এনআইসিইউ এন্ড ব্লাড ব্যাংক অ্যাভেলেবেল। তাহলে এই পেশেন্টগুলোকে আমাকে অবশ্যই এমন একটা টার্সারি সেন্টারে ম্যানেজ করতে হবে যেখানে কিন্তু আমার সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। কারণ এই পেশেন্টটা যেহেতু শকে চলে গিয়েছে, এই পেশেন্টটা কিন্তু একেআই ডেভেলপ করতে পারে এবং আলটিমেটলি তার আইসিইউ সাপোর্ট লাগতে পারে। ঠিক আছে, এই পেশেন্টের বাচ্চার কিন্তু এনআইসিইউ লাগতে পারে, কারণ পেশেন্টের জেস্টেশনাল এজ মাত্র 32 উইকস, তাই না? আচ্ছা, এবং তাকে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড ট্রান্সফিউজ করা লাগতে পারে, 3 ব্যাগ 4 ব্যাগ অ্যাকর্ডিং টু দ্য অ্যানিমিয়া, বিকজ সিভিয়ারলি অ্যানিমিক বলেই দিছে, তার মানে আমাকে মিনিমাম হাতে 4-5 ব্যাগ ব্লাড হাতে রাখা লাগবে। সো ব্লাড ব্যাংক ফ্যাসিলিটিস থাকা লাগবে। এই কয়টা কথা একদম আপনি টানা আজকেই মুখস্থ করে ফেলবেন। ওকে, এবার আসেন নেক্সট আমার স্পেসিফিক ম্যানেজমেন্টে চলে যায়। আমাকে বলছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তাহলে যেহেতু শক, আমি প্রথমে শকের জন্য আমি আমার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লিখলাম, তারপর এই ছক থেকে আপনারা জাস্ট স্পেসিফিক করে লিখবেন। ঠিক আছে, কারণ অ্যাব্রাপশিও প্লাসেন্টির যে আমার অবস্টেটিক ম্যানেজমেন্টটা, আপনারা এটা অপটিমামটা দেখবেন, অপটিমামে সুন্দর করে স্পেসিফিকই লেখা আছে, কিন্তু এত কথা না লিখে আপনারা জাস্ট টান দিয়ে দুইটা কথা লিখতে পারেন, দ্যাট অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্ট্যাটাস। ঠিক আছে, পেশেন্ট ফিটাল কন্ডিশন, আপনি কি করবেন দেখতে হবে আপনাকে, দ্যাট এটা ব্লাড লসটা কি রিভিলড নাকি কনসিল টাইপ, যেটাই হোক না কেন আপনার প্ল্যান কিন্তু ডেলিভারি। ওকে, আপনার প্ল্যান কিন্তু ডেলিভারি। এখন ইন কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টি আপনি কিভাবে ডেলিভারি করবেন? আমার পেশেন্ট যদি লেবারে থাকে আর আমার পেশেন্ট যদি লেবারে না থাকে, ইন কেস অফ রিভিলড ভ্যারাইটি। ওকে, লেবারে থাকলে আমি সার্জিক্যাল ইন্ডাকশন দিব, এআরএম প্লাস তারপর পাশাপাশি অক্সিটোসিন লাগলে দিব। আর যদি পেশেন্ট লেবারে না থাকে তাহলে আমি কি করব? আমি সেই ক্ষেত্রে পেশেন্টকে ইন্ডাকশন দিতে পারি অথবা সরাসরি সিজারিয়ান ডেলিভারিতে চলে যেতে পারি। আর যদি কনসিলড হয়, কনসিলড ভ্যারাইটিতে আমাকে সরাসরি কোথায় চলে যেতে হবে? সিজারিয়ান ডেলিভারিও করতে পারি, আবার আমি ইন্ডাকশনও দিতে পারি। দুইটার ক্ষেত্রেই সেম। ঠিক আছে, তাহলে আপনি একটু আলাদা করে লিখতে পারলে ভালো। আর যদি আলাদা করে লেখার মতন সময় না থাকে, কোনো দরকার নাই, অপটিমামে সরাসরি লেখা আছে। দ্যাট আপনি এখন কি করবেন? আপনার প্ল্যান হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন আপনি কি করবেন? টার্মিনেশন প্ল্যান আপনাকে করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি পেশেন্ট লেবারে থাকে তাহলে সার্জিক্যাল ইন্ডাকশন দেবেন, পাশাপাশি অক্সিটোসিন দিয়ে ভেজানাল ডেলিভারিও করতে পারেন, অথবা পেশেন্ট লেবারে না থাকলে যেহেতু পেশেন্টের কন্ডিশন ইজ ডিটোরিয়েটিং, সো আপনাকে কি করতে হবে? সিজারিয়ান ডেলিভারির জন্য অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওকে। আর যদি আপনাকে এই ক্ষেত্রে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টটা জানতে চায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন সেটা একটু দেখাই দিচ্ছি। এইখানে কিন্তু আপনার এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আসবে না, কারণ পেশেন্ট সিভিয়ারলি অ্যানিমিক, শকে আছে। ঠিক আছে, আমি কিন্তু রিসাসিটেট করে ম্যানেজ করে ফেলবো পেশেন্টকে। আচ্ছা, যদি আপনার এক্সপেক্টেড ম্যানেজমেন্টটা চাই, সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, ইন আ কেস অফ প্লাসেন্টাল অ্যাবডাপশন ইজ অ্যান এক্সেপশন অ্যান্ড নট দ্য রুল। ঠিক আছে, আমরা ইউজুয়ালি কিন্তু এটা করে থাকি না, কিন্তু যদি স্মল সাইজ হয়, যে ক্রনিক ও কোরিয়নিক অ্যাবডাপশন বললাম না, অল্প একটু প্লাসেন্টাল সেপারেশন হয়েছে, বাট দ্য ব্লিডিং ইজ লাইট এন্ড স্টপ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি, যেহেতু এটা একটা 32 উইকস এর প্রেগন্যান্সির সিনারিও নিয়ে আসছে আমার কাছে আমার পেশেন্ট, তাই না? দেখেন 32 উইকস। সো আমি কিন্তু যদি আমার অ্যাবডাপশনের পরিমাণটা কম থাকে, ঠিক আছে, আমি কিন্তু কি করতে পারি? আই ক্যান কন্টিনিউ মাই প্রেগন্যান্সি উইথ মানে সুপারভিশন, আন্ডার সুপারভিশন অফ মনিটরিং। ঠিক আছে, আমাকে কিন্তু খুব সুন্দর একটা ক্লোজ মনিটরিং রাখতে হবে। দ্য ফিটাস কে দেখতে হবে, রিঅ্যাক্টিভ সিটিজি মানে সিটিজি করতে হবে, এন্ড ফিটাস উইথ রিঅ্যাক্টিভ সিটিজি এন্ড রিমোট ফ্রম টার্ম। যদি আমার অনেক বেশি টার্ম থেকে দূরে থাকে, সেই ক্ষেত্রে আমি এটা কন্টিনিউ করব, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট চালাই যাব, পেশেন্টকে ফিটাসের সিটিজি করব রেগুলারলি, এবং মিন ওয়াইল আমি পেশেন্টকে কি করব? টোকোলাইটিক দিতে পারি। এবং টোকোলাইটিক দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কি আমার মানে ডেলিভারিটাকে একটু ডিলে করা, অ্যাটলিস্ট 48 আওয়ার্স, সো দ্যাট ইন দ্য মিন টাইম আই ক্যান গিভ কর্টিকোস্টেরয়েডস, তাই না? আমি বেটামেথাসোন দিয়ে বাচ্চার লাংটা ম্যাচিউর করতে পারলাম, জাস্ট এই উদ্দেশ্যে। এটা আপনারা জাস্ট জেনে রাখবেন, যদি এখানে লেখার কোনো দরকার নাই। আপনারা এখানে লিখবেন হচ্ছে ফার্স্ট অফ অল শকের জন্য যে একটা অবস্টেটিক ইমার্জেন্সির যে ম্যানেজমেন্টটা লিখবেন, এবং আলটিমেটলি আপনার প্ল্যান কি হবে? ডেলিভারি। ওকে, এবার আসেন নেক্সট আমার 1 নাম্বার কোশ্চেনের ই। দেখেন ইতে কি আসছে আপনাদের? A 19 years old primary gravid woman admitted at labor emergency at 8 weeks of pregnancy with intense vomiting at morning. ঠিক আছে, তাহলে একটা প্রাইমিং পেশেন্ট, বয়সটাও খুবই কম, 8 উইকস মানে ফার্স্ট ট্রাইমেস্টার এসে চলে আসছে, আর্লি প্রেগন্যান্সি, ইন্টেন্স ভমিটিং অ্যাট মর্নিং। সো এইখানে না অনেকে অ্যাট মর্নিং দেখে সবাই কিন্তু বের হয়ে এটা একটা কনফিউশন ক্রিয়েট করছিল যে এটা আসলে ডায়াগনোসিসটা কি হবে। এখান থেকে দেখেন প্রশ্ন কি কি আসছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? হোয়াট আর দ্য রিলেভেন্ট ইনভেস্টিগেশনস উইল ইউ সাজেস্ট ফর হার উইথ পসিবল ফাইন্ডিংস? পসিবল ফাইন্ডিংস দিয়ে কিন্তু আপনাকে ইনভেস্টিগেশন লিখতে বলেছে। খেয়াল রাখবেন, শুধু ইনভেস্টিগেশনের নাম কিন্তু জানতে চায় না এখানে, উইথ পসিবল ফাইন্ডিংস বলেছে। ওকে, সো এবং এখানে বলে দিয়েছে 4টা জানতে চাচ্ছে। দেখেন 0.5 × 4, তার মানে আপনাকে লিখতেই হবে 4টা বেশি লেখার আপনার কোনো দরকার নেই। ওকে, এন্ড
আউটলাইন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ দিস কেস। এই কেসের জন্য আপনার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে। আউটলাইন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, মার্ক দিয়েছে 2, তার মানে 4টা থেকে 5টা পয়েন্ট লিখলেই আপনার জন্য যথেষ্ট। এবার আসেন ডায়াগনোসিস। ডায়াগনোসিস, যখন আমরা আর্লি প্রেগন্যান্সিতে ভমিটিং নিয়ে একটা পেশেন্ট আসে তখন আমাদের কিন্তু ডায়াগনোসিস হয় 2টা। একটা হচ্ছে কি যখন বলে ইন্টেন্স ভমিটিং হ্যাম্পার দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস, তখন আমরা চলে যাই হাইপারএমিসিস গ্র্যাভিডেরা। আর একটা কিন্তু আছে নশিয়া ভমিটিং অফ প্রেগন্যান্সি, যেটা নর্মাল। হ্যাঁ, প্রত্যেকটা প্রেগনেন্ট লেডিরই দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টারে আমার নশিয়া ভমিটিং হয়। সো এখানে যদি শুধু যেহেতু আমার ডে টু ডে মানে একদম অ্যাক্টিভিটিস ইজ খারাপ করে ফেলেছে এরকম কিছু মেনশন করে নাই, মানে সিভিয়ারিটি এত বেশি ছিল না প্রশ্নের, এই জন্য অনেকেই ভেবেছে এটা জাস্ট নশিয়া ভমিটিং ইন প্রেগন্যান্সি হতে পারে। ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু না। এখানে দেখেন একটা কথা লেখা আছে ইন্টেন্স। নশিয়া ভমিটিং ইন প্রেগন্যান্সিতে কিন্তু ইন্টেন্স হবে না, ইন্টেন্স কথাটা থাকবে না, কখনোই ইন্টেন্স কথাটা থাকবে না। ঠিক আছে, তার কি আর্লি মর্নিং সিকনেস থাকবে, ঠিক আছে, মোশন সিকনেস থাকবে, কিছু আর খারাপ লাগা থাকবে, একটু ম্যালাস থাকবে, মানে অ্যানোরেক্সিয়া থাকবে, কিন্তু ইন্টেন্স কথাটা লেখা থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? আমার ডায়াগনোসিস কি? আমার প্রথম কোয়েশ্চেন এখান থেকে, প্রাইমি গ্র্যাভিডা 8 weeks of pregnancy with hyperemesis gravidera. Okay, next, what relevant investigation will you suggest for her with possible findings? তাহলে পসিবল ফাইন্ডিংস এর সাথে আমাকে ইনভেস্টিগেশনের নাম লিখতে বলছে। সো প্রথমে যেহেতু 4টা, আমার নাম্বার 1 হচ্ছে কি ইউরিন অ্যানালাইসিস অথবা ইউরিনারি আপনি লিখতে পারেন। ঠিক আছে, আমি এখানে কি দেখবো? কোয়ান্টিটিটা দেখবো যে এটা স্মল, আমার ইউরিন ভলিউম কমে যাবে কারণ পেশেন্ট কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, পেশেন্ট ইজ ভমিটিং কন্টিনিউয়াসলি, তাই না? আচ্ছা, ইউরিনের কালারটা ডার্ক কালার হয়ে যাবে ডিউ টু ডিহাইড্রেশন, স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে এবং প্রেজেন্স অফ অ্যাসিটোন থাকতে পারে, প্রোটিন থাকতে পারে। ওকে, কারণ পেশেন্ট কিন্তু স্ট্রেসফুল কন্ডিশনে আছে। ওকে, এবার আসেন diminished or absence of chloride থাকতে পারে। দিস ইজ লেস ইম্পর্টেন্ট, আপনারা প্রথম 3টা লিখতে পারলেই ইনাফ। ইউরিনারিনের মধ্যে আপনি কোয়ান্টিটিটা লেখেন কমে গেছে, ডার্ক কালারটা ডার্ক, স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, মোর দ্যান ইনাফ আপনার জন্য, এবং প্রোটিন পাচ্ছেন, স্ট্রেসফুল কন্ডিশনে প্রোটিন চলে আসবে, তাই না, ইউরিনে। এবার আসেন নেক্সট 2 নম্বর ইনভেস্টিগেশন কি? বায়োকেমিক্যাল এবং আপনার যে ইলেকট্রোলাইট যে চেঞ্জগুলো সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে বায়োকেমিক্যাল এবং আপনার মেটাবলিক যে চেঞ্জগুলো সেগুলো কি আছে দেখেন। লিভার ফাংশন টেস্ট করবো আমরা। ওকে, সো লিভার ফাংশন টেস্ট করলে আমি কি পাবো? অ্যাবনর্মাল পাবো, যেখানে কিনা আমার সেরাম ট্রান্স অ্যামাইনেজ এবং বিলিরুবিনটা কেমন থাকবে? বেশি থাকবে। ওকে, সেরাম ট্রান্স অ্যামাইনেজ এবং বিলিরুবিন বেশি পাবো। জন্ডিস থাকতে পারে পেশেন্টের, এবং আমার ইলেকট্রোলাইট কিন্তু অল্টার থাকবে। ঠিক আছে, ইলেকট্রোলাইট আমি যদি করি তার আমি হাইপোনেট্রিমিয়া পাবো, হাইপোক্যালেমিয়া পাবো, হাইপোক্লোরিমিয়া পাবো। আমি কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের হাইপারএমিসিসের মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সবকিছুই হাইপো হয়ে যায়। হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া এবং হাইপোক্লোরেমিয়া সবকিছুই আমার হাইপো হবে। ঠিক আছে, সো এবার আসেন নেক্সট, আমি সেরাম TSH T4 and T3 and T4 দেখবো। ঠিক আছে, এখানে দেখেন এই ওমেনগুলো কিন্তু দেখা যায় অনেকেই ট্রানজিয়েন্ট ফেজ অফ থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে, সেই কারণে আমার প্রোফাইল মানে আমার রুটিন হিসাবে আমি কিন্তু পেশেন্টের TSH T3 T4 এগুলো দেখে নিব। পাশাপাশি আমি একটা ECG করবো, কারণ যেহেতু আমার এখানে একটা হিউজ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, আমার পটাশিয়াম লেভেল কমে যায়। সো আমরা জানি দ্যাট পটাশিয়াম লেভেলের সাথে কিন্তু হার্টের অনেক বড় একটা সম্পর্ক আছে, কারণ এটার রেঞ্জটা কিন্তু খুবই কম, তাই না? এটা যে নর্মাল রেঞ্জটা খুবই কম, একটু এদিক সেদিক হলেই খারাপ হয়ে যায়। সো ইসিজিতে আমরা দেখবো when there is abnormal serum potassium level. ওকে, তাহলে এই তো গেল আপনার হচ্ছে গিয়ে 4টা। প্রথমটা হচ্ছে গিয়ে ইউরিনারি করবেন আপনি, তারপর আপনার বায়োকেমিক্যাল এবং সার্কুলেটরি চেঞ্জেস, অথবা আপনি লিখতে পারেন বায়োকেমিক্যাল এন্ড ইলেকট্রোলাইট, আপনি আপনার মতন করে হেডলাইন দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অথবা আপনি লিভার ফাংশন টেস্ট একটা দেন আর একটা দেন সেরাম ইলেকট্রোলাইটস। ঠিক আছে, আমি দত্তের মতন করে দিয়েছি, তারপর আপনি সেরাম TSH দেন। আর যদি আপনি ইলেকট্রোলাইটকে আলাদা পয়েন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার আর ECG দেওয়া লাগছে না, তাহলে আপনি সেক্ষেত্রে 4টা দিবেন। ওকে, ইউরিনারি, লিভার ফাংশন টেস্ট, সেরাম ইলেকট্রোলাইটস এন্ড সেরাম TSH। ওকে, আচ্ছা, এবার আসেন নেক্সট, আউটলাইন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। যেহেতু এখানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট চেয়েছে, সো আপনি শুধু নামগুলো লিখবেন, এবং মার্কস ছিল 2, আপনি কখনোই ডিটেলস লিখবেন না। তাহলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের মধ্যে কি কি আছে দেখেন। মেইনটেনেন্স অফ, যেহেতু 2 মার্কস ছিল আমি এখানে 6টা লিখেছি। ঠিক আছে, আমি মেইনটেইন করব হাইড্রেশন। এখন হাইড্রেশন কি দিয়ে আমরা মেইনটেইন করি? আমরা IV ফ্লুইড দিব, ইউজুয়ালি আমরা নরমাল স্যালাইন উইথ পটাশিয়াম দিয়ে থাকি, অথবা যে কোনো ক্রিস্টালাইট সলিউশন আমরা দিতে পারবো। কন্ট্রোল অফ ভমিটিং করব, আমরা ফার্স্ট লাইন ড্রাগগুলো জানি, ক্লোরপ্যারাজিন, সাইক্লিজিন এগুলো দিয়ে থাকি। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেগুলো আমি কারেকশন করব, মেটাবলিক ডিস্টারবেন্সগুলো কারেকশন করব, এবং টু প্রিভেন্ট সিরিয়াস কমপ্লিকেশন অফ সিভিয়ার ভমিটিং এবং কেয়ার অফ দ্য প্রেগন্যান্সি। ওকে, আমরা হচ্ছে কি এখানে কেয়ার অফ দ্য প্রেগন্যান্সির আন্ডারে দেখেন, আপনি যখন ডিটেইলস লিখবেন তখন দেখা যায় আমরা এক্সট্রা অনেক নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে থাকি, ভিটামিন B1, B6, B12 এগুলো দিয়ে থাকি, ভিটামিন C দিয়ে থাকি। ঠিক আছে, সো এই সব চলে আসবে আপনার পুরোটার মধ্যে যদি আপনি ডিটেইলসে দেখেন। আর প্রিন্সিপাল চাইলে শুধু নামগুলো লিখবেন। এবার আসেন আমরা চলে
চলে যাচ্ছি আমাদের এসিকিউ নাম্বার 2 তে। আমাদের এসিকিউ নাম্বার 1 শেষ, সেটার আন্ডারে আমরা 5টা প্রশ্ন ডিসকাস করলাম। এবার চলে যাচ্ছি আমরা এসিকিউ নাম্বার 2। দেখেন, এ 32 ইয়ার্স ওল্ড লেডি, প্যারা 2, দুটোই কিন্তু সিজারিয়ান সেকশন। তাহলে এখানে আমার নোট আন্ডারলাইন করেন, পেন্সিল দিয়ে ছোট ছোট করে আন্ডারলাইন করে ফেলেন। তাহলে দেখেন ও কিন্তু দুইটা সিজার, ওকে, এবং কোনো অ্যাবর্শন নাই। তার মানে বোঝা যাচ্ছে নাও শি ইজ থার্ড গ্র্যাভিডা, ওকে। আচ্ছা, 32 উইকসে এবার এমার্জেন্সি উইথ দ্য হিস্ট্রি অফ সাডেন সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেন। সে হিস্ট্রি দিচ্ছে তার একটা সাডেন সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেন আছে, ঠিক আছে। এখন নাও শি গেট রিলিফড ফ্রম পেন, এখন তার ব্যথা চলে গিয়েছে। But on examination, her blood pressure is 90/50, pulse 110, abdomen is tender, fetal heart sound is absent. আমি শিওর আপনারা যারা এখানে আজকে আছেন অথবা যারা এই রেকর্ডেড দেখবেন, এটা দেখেন আপনারা এরকম একটা সিনারিওর পেশেন্ট প্রত্যেকে লাস্ট 2 বছরের ওয়ার্ডে দেখেছেন, তাই না? অন্তত যারা সরকারি মেডিকেল কলেজের ট্রেনিং এ আছেন আপনারা তো ডেফিনেটলি দেখেছেন, তাই না? আমরা এরকম পেশেন্ট অনেকবারই দেখেছি। দেখেন, এরকম পেশেন্ট আমাদের কাছে এসে থাকে, তার একটা হিস্ট্রি দেয় যে তার অনেক বেশি ব্যথা ছিল, বাট হঠাৎ করে তার ব্যথাটা চলে গেল, এবং এখন তার আপনি কিন্তু তার গায়ে হাত দিতে পারবেন না, মানে অ্যাবডোমেনে হাত দিতে পারবেন না, এত টেন্ডারনেস। সে বলছে তার ব্যথা নেই, তার ব্যথা হচ্ছে না এখন, কিন্তু হাত দিতে পারবেন না বিকজ এত টেন্ডার। এবং ফিচার্স থাকবে অফ শকের 90-50 বিপি, পালস বেশি, এবং বাচ্চার হার্ট সাউন্ড কিন্তু আপনি আর পাবেন। তার মানে কি, আপনার এখান থেকে ডায়াগনোসিস জানতে চাচ্ছে এবং ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কি, ওকে। ইনিশিয়াল ম্যানেজমেন্ট বলতে গেলে কিন্তু ওই যে অবস্টেট্রিক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চলে আসবে, আর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট, ওকে। তাহলে আগে আসেন ডায়াগনোসিসটা আমরা করি। তাহলে দিস ইজ আ কেস অফ থার্ড গ্র্যাভিডা, 32 weeks pregnancy with IUD, with rupture uterus, with previous history of 2 cesarean section, with shock. Each of the point is important, okay? You can't miss any of them. যেহেতু fetal heart sound absent, you have to write IUD. যেহেতু সে বলছে তার ব্যথা ছিল এবং এখন কোনো ব্যথা নেই, তার মানে কি, আমরা সবাই জানি that in case of rupture uterus কি হয়, sense of something giving way at the height of the uterine contraction, ঠিক আছে। পেশেন্টের তখন আর ব্যথা থাকে না এবং একটা কনস্ট্যান্ট পেন ইজ চেঞ্জ টু ডাল একিং পেন, ঠিক আছে। এই একটা কনস্ট্যান্ট তার পেন ছিল, তারপর কি হলো, হঠাৎ করে পেনটা ডাল হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি হিস্ট্রি থেকে বুঝতে পারতেছি এটা একটা রাপচার ইউটেরাসের কেস, এবং তার যেহেতু আগের 2টা সিজারিয়ান সেকশন আমার আরো স্ট্রং হয়ে গেল যে তার 2বার স্কার ছিল ইউটেরাসে, এবং পেশেন্টের যেহেতু পালস বিপি দিয়ে দিয়েছে, সো ইউ হ্যাভ টু মেনশন উইথ শক, ওকে। এবার আসে আমার ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি। সো এগেইন ওই একই কথা, অ্যাজ দিস ইজ অ্যান অবস্টেট্রিক ইমার্জেন্সি, সো আমি র্যাপিড অ্যাসেসমেন্ট, রিসাসিটেশন এন্ড ম্যানেজমেন্ট সাইমালটেনিয়াসলি করব। ওই একই কথা আমি আর এগেইন রিপিট করছি না, ঠিক আছে। কল ফর হেল্প, এবিসিডি অ্যাপ্রোচে আপনি এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন মেনটেন করবেন, ক্যাথেটার করবেন, কাউন্সেলিং করবেন, এবং অবশ্যই ম্যানেজ করবেন আইসিইউ, এনআইসিইউ এবং ব্লাড ব্যাংক, ঠিক আছে। এনআইসিইউ কেন লিখেছি, অনেক সময় দেখা যায় স্কার ডেহিসেন্স থাকে অথবা স্কার রাপচার থাকে, ঠিক আছে। সেই সকল ক্ষেত্রে আমরা বাঁচাতে পারি, ঠিক আছে। সো রাপচার ইউটেরাস কিন্তু অনেক রকমের আছে। একটা হচ্ছে পুরোপুরি যদি রাপচার হয়ে যাচ্ছে ইউটেরাসটা, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি অবস্ট্রাকটিভ রাপচার, ঠিক আছে। এই যে আমি এখানে আছে যে অবস্ট্রাকটিভ রাপচার, স্পন্টেনিয়াস অবস্ট্রাকটিভ রাপচার। আরেকটা হতে পারে যে স্কার রাপচার অথবা স্কার ডেহিসেন্স, যেটা, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে যদি আমার অনেক সময় বাচ্চা জীবিত থাকে, ঠিক আছে, সো আপনার সবকটা ফ্যাসিলিটিস নিয়ে আপনি আগাবেন। এবার আসেন আউটলাইন দ্য ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। সো আমি ইনিশিয়াল ম্যানেজমেন্ট করে ফেললাম। এই কোয়েশনের 3টা কোয়েশন ছিল এবং প্রত্যেকটা মার্কস দেখেন আপনি 1 প্রথমে ডায়াগনোসিসের জন্য, তারপর 2.5 ইনিশিয়াল ম্যানেজমেন্টের জন্য, যেখানে আপনি ইমিডিয়েট যে শকের ম্যানেজমেন্ট সেগুলো করবেন, এবং ডেফিনেটিভ ম্যানেজমেন্টের জন্য 1.5। তাহলে ডেফিনেটিভ ম্যানেজমেন্টের কথা খুব 1.5 এর জন্য খুব বেশি কিছু লিখবেন না। আপনি জানেন দ্যাট আপনার আর্জেন্ট রিসাসিটেশন এন্ড ল্যাপারোটমি লাগবে পেশেন্টের, তাই না? ল্যাপারোটমি করার পরে আপনি কি করবেন, আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনি ডেলিভারি করবেন ফলোড বাই রিপেয়ার অফ স্কার উইথ অর উইদাউট বাইল্যাটারাল টিউবাল লাইগেশন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, রিপেয়ার অফ স্কার করতে পারেন বাচ্চাটা ডেলিভারি করে। রিপেয়ার স্কার, যদি স্কার রাপচার হয়ে থাকে, ক্লিন কাট রাপচার, আপনি স্কারটা রিপেয়ার করবেন, এবং তার ফ্যামিলি যেহেতু এইখানে কমপ্লিট, তাহলে আপনি বাইল্যাটারাল টিউবাল লাইগেশন করবেন। ফ্যামিলি কমপ্লিট আমি কিভাবে বুঝবো, আমি তো পেশেন্ট পার্টি আমার সামনে নাই, তার 2টা সিজার আছে, কিন্তু আগের 2টা বাচ্চা যে আইইউডি না, আগের 2টা বাচ্চা যে জীবিত আছে কিনা আমি তো জানি না, তাই না? তাহলে আমাকে এই কথাটা লিখতে হবে। অথবা যদি এখানে দিয়ে তো একটা ধরেন 2টা সিজারিয়ান সেকশন দিয়েছে, আরো বেশি দিল, বা ধরেন একটা দিল, সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে বাচ্চাটা নাই, তার মানে তার ফ্যামিলি কমপ্লিট না, তাই না? সো আপনি তো আন্দাজ করতে পারছেন না, ইউ ডোন্ট নো হার অবস্টেট্রিক হিস্ট্রি। সো আপনি এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 2টা সিজারিয়ান সেকশন, এর জন্য আপনি এই কথাটা পুরোটাই লিখবেন, উইথ অর উইদাউট বাইল্যাটারাল টিউবাল লাইগেশন। যদি কমপ্লিট থাকে ফ্যামিলি, তাহলে আমি লাইগেশন করে দিয়ে আসবো, আর কমপ্লিট না থাকলে আমি লাইগেট করবো না।
অপশন তো আমি রিপেয়ার অফ স্কার, আর একটা অপশন হচ্ছে পেরিপার্টাম হিস্টেক্টমি। ওকে, আমরা অন দ্যাট সেটিং আমরা হিস্টেক্টমি করে ফেলবো আফটার দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস। এবার আসেন হিস্টেক্টমি কখন করি আমি আর রিপেয়ার কখন করি, এই কথাটাই আমি দত থেকে লিখেছি। দেখেন হিস্টেক্টমি ইজ দ্য সার্জারি অফ দ্য রাপচার্ড ইউটেরাস আনলেস দেয়ার ইজ সাফিসিয়েন্ট রিজন টু প্রিজার্ভ ইট, ঠিক আছে, এন্ড দ্য স্পেশালি ইন্ডিকেটেড ইন স্পন্টেনিয়াস অবস্ট্রাকটিভ রাপচার। আপনার এমন ভাবে রাপচার হয়েছে দ্যাট এটা প্রিজার্ভ করার মতন না, অথবা আপনার ফ্যামিলি কমপ্লিট পেশেন্টের এজও বেশি হয়ে গিয়েছে, আপনার অপশন আছে হিস্টেক্টমি করার, আপনি হিস্টেক্টমি করে আসেন, কোনো দরকার না, ঠিক আছে। এবার আসেন রিপেয়ার। রিপেয়ারটাই আমরা মোস্টলি করে থাকি, এটা মোস্টলি অ্যাপ্লিকেবল টু এ কেস উইথ স্কার রাপচার এন্ড ওয়্যার দ্য মার্জিনস আর ক্লিন। মার্জিন ক্লিন থাকলে, ফ্যামিলি ইনকমপ্লিট থাকলে, স্কার রাপচার থাকলে আমি রিপেয়ার করে আসবো। Okay, so next question, our question number 12B. A 32 years old lady underwent cesarean section due to obstructed labor. From third day her baby developed jaundice. Okay, তাহলে প্রথম সিনারিওটা দিয়েছে, জাস্ট একটা অবস্ট্রাক্টেড লেবারের একটা সিনারিও দিয়ে দিল, ঠিক আছে, যার সিজারিয়ান সেকশন হয়েছে, এখন তার বাচ্চার জন্ডিস ডেভেলপ করেছে, জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তাহলে থার্ড ডে মেনশন করে দিয়েছে, তাহলে আমার ডায়াগনোসিসটা কি হবে খেয়াল করেন, এখানে 0.5 মার্কস, কি কি ইনভেস্টিগেশন আমি করব 2 মার্কস, এন্ড কিভাবে ট্রিটমেন্ট করব এই বাচ্চাটাকে, ঠিক আছে, এই বাচ্চা মানে কি দিস বেবি, তার মানে আমার ডায়াগনোসিস যা সেইভাবে আমার ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। সো এখানে কি 2.5 মার্কস। ওকে, এবার আসেন তাহলে প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? অ্যাজ জন্ডিস ইজ ডেভেলপ অন থার্ড ডে অফ বার্থ, দিস ইজ আ কেস অফ ফিজিওলজিক্যাল জন্ডিস ইন নিউবর্ন। তাহলে যেহেতু থার্ড ডে অফ বার্থে হয়েছে, তাহলে এটা কি ফিজিওলজিক্যাল জন্ডিস ইন নিউবর্ন। যদি উইদিন 24 আওয়ার্স পর্যন্ত, ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস। যেহেতু সেকেন্ড থেকে থার্ড ডে থেকে যে জন্ডিসটা ডেভেলপ করবে এন্ড উইল এক্সটেন্ড আপ টু 7th to 10th ডে, ঠিক আছে, সেকেন্ড থেকে থার্ড ডে তে অ্যাপিয়ার করে 7 থেকে 10 দিন পর্যন্ত থাকবে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস। ওকে, তাহলে আমার ফিজিওলজিক্যাল জন্ডিসের ম্যানেজমেন্ট লিখতে হবে। ওকে, এবার আসেন কি কি ইনভেস্টিগেশন, এটা দত্তে সুন্দর করে দেওয়া আছে, এখানে আমি একটু ডিটেলসে দিয়েছি, আপনাদের এত ডিটেলসে লেখার কোনো দরকার নাই। আপনি হচ্ছে কি যখনই দেখবেন সেরাম বিলিরুবিন লেভেল মোর দেন 12 মিলিগ্রাম পার ডিএল, তখন আপনি কি কি করতে দিবেন, বাচ্চাটার ব্লাড গ্রুপিং আর স্টার্টিংটা করতে দিবেন। ডাইরেক্ট কোম টেস্ট করব আমি, বিলিরুবিন টোটাল, কনজুগেট, আনকনজুগেটেড সবগুলো দেখব। আমি হচ্ছে কি সিবিসি করব ইনক্লুডিং রেটিকুলোসাইট কাউন্ট, সেরাম অ্যালবুমিন লেভেল করব, আদার ল্যাবরেটরি টেস্টের মধ্যে আরো কিছু আছে, আপনি মানে একদম স্পেসিফিক করে লিখবেন, এত ডিটেলস লেখার টাইম আপনার নেই, ঠিক আছে। ওকে, এবার আসেন নেক্সট, হাউ উইল ইউ ট্রিট দিস বেবি, কিভাবে আমি ট্রিটমেন্ট করব, যেহেতু দিস ইজ আ কেস অফ ফিজিওলজিক্যাল জন্ডিস এন্ড হিয়ার দেয়ার ইজ নো ভ্যালু গিভেন, মিন্স নো সেরাম লেভেল অফ বিলিরুবিন ইজ মেনশনড। ওকে, যদি আপনাকে মেনশন করে দিতে হতো আমার সেরাম বিলিরুবিন লেভেল হচ্ছে, এখন আপনার তো ফিজিওলজিক্যাল জন্ডিস শুরু হবে আপনার 3 থেকে, তাই না, 3 অথবা 5, 3 থেকে 5, ইউজুয়ালি থার্ড ডে তে ফিজিওলজিক্যাল জন্ডিসে আমরা 3 থেকে 5 পাই বিলিরুবিন লেভেল, ঠিক আছে। এখন এই পেশেন্টের তো বলেই দেয় না যে ফিজিওলজিক্যাল জন্ডিস থার্ড ডে তে এখন 3 থেকে 5 আছে নাকি থার্ড ডে তে 12 হয়ে গেছে অথবা 12 বেশি হয়ে গেছে, সো ইউ ডোন্ট নো দ্য সেরাম বিলিরুবিন লেভেল। এজন্য আপনি কিভাবে করে শুরু করবেন, দ্যাট নো স্পেসিফিক ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড, দ্য বেবি ইজ গিভেন মোর ফ্রিকোয়েন্ট ফিডস, এডুকেট হাইড্রেশন অফ দ্য নিউনেট শুড বি মেইনটেইন, এবং আমরা ইউজ করতে পারি ফেনোবারবিটন, কারণ ফেনোবারবিটন করলে কি হয়, আমার কনজুগেশনে হেল্প করে। আমরা কি জানি দ্যাট আমার যখন এই বিলিরুবিনটা কনজুগেশন হয় না, তখনই আমার এই সমস্যাটা হয়, তাই না। আচ্ছা, এবং ফটোথেরাপি দিতে পারি, এক্ষেত্রে ফটোথেরাপি নাও লাগতে পারে, বিকজ আমি তো বিলিরুবিন লেভেল জানি না। এবার আসেন, তারপর আপনি ছোট করে লিখে দিবেন দ্যাট ফটোথেরাপি আমি কখন দিব, ফটোথেরাপি আমি তখনই দিব যদি আমি দেখি আমার বিলিরুবিন লেভেল ইজ মোর দেন 12 মিলিগ্রাম পার্সেন্ট। যদি 12 মিলিগ্রামের বেশি হয় তখন আমি ফটোথেরাপি দিয়ে থাকবো, এবং সেটা একটু লিখে দিবেন দ্যাট ইন কেস অফ টার্ম, দেখেন ফটোথেরাপি ইজ ডিসকন্টিনিউড, কখন আমি ডিসকন্টিনিউ করব, when serum bilirubin level is less than 13 in case of TAR and less than 11 in case of pre-TAR. ওকে, আচ্ছা, তাছাড়া আপনার অপশন আছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এই বাচ্চাটার থার্ড ডে তে জন্ডিস ডেভেলপ করেছে, এখন 7 দিনে বা 10 দিনে নাও ভালো হতে পারে, তাই না, সো আপনার এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও লাগতে পারে। সো আপনি যে জানেন, জাস্ট এই কথাটাও একটা অপশনে লিখে রাখবেন, ঠিক আছে। আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কখন করতে পারি, টু রিমুভ বিলিরুবিন when intensive phototherapy fails, ঠিক আছে, কারণ আমরা জানি তখন কি হয়, বাচ্চা নিউরোলজিক সিমটমস ডেভেলপ করতে পারে। সো জাস্ট প্রথমে এতটুকু লিখলেন, তারপর ফটোথেরাপি কথাটা লিখে খালি একটা লাইন লিখবেন যে আমি কখন থেকে স্টার্ট করবো, এতটুকু লিখলেও ইনাফ আপনার জন্য। আর এক্সচেঞ্জ ট্রান্সমিশনও করতে পারি যদি ফটোথেরাপি কাজ না করে। ওকে, এবার আসেন নেক্সট, আমি কোয়েশ্চেন নাম্বার 2 এর সি তে চলে যাচ্ছি। সো কোয়েশ্চেন নাম্বার 2 এর সি তে আমার কোয়েশ্চেনটা কি ছিল দেখা যায় না কেন। A 28 years old lady, para,
one cesarean section came at her 32 weeks of pregnancy with the complaint of pervaginal watery discharge for 7 days. ঠিক আছে, তাহলে একটা 28 years old আপনার কাছে আসছে যার cesarean section আছে, আপনার কাছে পারভাজনাল ফ্রি ডিসচার্জ 7 দিন। এটা দেখি প্রি টার্ম প্রম, কনজেশনাল এজটা কত 32। আমরা জানি প্রম ইজ অফ টু টাইপস, প্রিম্যাচিওর বা প্রি লেবার রাপচার অফ মেমব্রেন বা প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন, যাই বলেন না কেন, দিস ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ প্রি টার্ম আর একটা হচ্ছে টার্ম। ঠিক আছে, কারণ আমরা কিন্তু প্রমটা ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু 7 weeks এর আগেই তার প্রম হয়ে গেছে, দ্যাট ইজ প্রি টার্ম। তাহলে এখানে প্রথমেই কোয়েশ্চনটা আসছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ সাজেস্ট, কি কি ইনভেস্টিগেশন আমি করব, এবং হাউ উইল ইউ মনিটর দিস পেশেন্ট ক্লিনিক্যালি ইফ শি ইজ গিভেন এক্সপেক্টেন্ট অথবা কনজারভেটিভ ম্যানেজমেন্ট। তাহলে আপনাকে বলেই দিছে এখানে আপনি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট লিখবেন, নো নিড ফর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট বা আপনি এখন টার্মিনেশনের প্ল্যান নিচ্ছেন, এগুলো কিন্তু না। আপনাকে বলছে আপনি কিভাবে মনিটর করবেন পেশেন্টকে, যদি আপনি পেশেন্টকে কি করেন, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করেন। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আসেন ডায়াগনোসিসে। ডায়াগনোসিস দেখেন এটা কি, সেকেন্ড গ্রাভিডা 32 উইকস অফ প্রেগন্যান্সি উইথ প্রিটার্ম প্রম উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ ওয়ান সিজারিয়ান সেকশন। ওকে, কমপ্লিট ডায়াগনোসিস লিখতে হবে। এবার আসেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে আপনি আসবেন, আপনি দেখেন আপনি ওয়ার্ডে কি করেন, প্রথমে আপনি কি করেন, প্রমের পেশেন্টকে ইন্সপেকশন করেন, তারপর কি করেন, স্টেরাইল পার্সপেকুলাম এক্সামিনেশন করেন, একদম জেন্টাল, তাই না? তাইলে আমরা শুরু করবো এখান থেকেই। দেখেন ইন্সপেকশন অফ দ্য ভাজানাল প্যাড, পেশেন্ট যদি প্যাড করে থাকে তাহলে আমরা দেখি প্যাডটা সফট কিনা, অথবা আমি পেশেন্টকে কাশি দিতে বলি, তাই না, কফ রিফ্লেক্স এন্ড কফ রিফ্লেক্স দেখি, দ্যাট পেশেন্ট কাশি দিলে আমি ড্রপিং অফ দ্য ওয়াটার দেখতে পারি কিনা, ঠিক আছে, মানে অ্যামনিওটিক ফ্লুইড দেখতে পারি কিনা। আচ্ছা, এবার আসেন পার্সপেকুলাম এক্সামিনেশন আমি কি করব, আমি ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স করব, সার্ভিক্সের আমি ইন্সপেকশনটা করব, দ্যাট এখানে ডাইলেশন অথবা ইনভেস্টমেন্ট আছে কিনা। আমি যেহেতু পারভাজানাল এক্সামিনেশন করছি না, মানে বাই ম্যানুয়াল, পারভাজানাল এক্সামিনেশন করছি কোনটা, ইন্সপেকশন আর পার্সপেকুলাম, এগুলো কিন্তু পারভাজানাল এক্সামিনেশনেরই পার্ট, ঠিক আছে, কিন্তু আমি বাই ম্যানুয়াল এক্সামিনেশনটা করছি না, ঠিক আছে। তাহলে কিন্তু আমি এই পেশেন্টের সার্ভিক্সটা কি ডাইলেটেড, পেশেন্ট কি অলরেডি লিভারে চলে গেছে কিনা, এটা কিন্তু আমি বুঝতে পারবো না। এর জন্য আমি ইন্সপেকশনে তো দেখতে পারবো না, কিন্তু স্পেকুলাম যখন করব তখন কিন্তু আমি সার্ভিক্সের অসটা মানে দেখে আসতে পারবো, দ্যাট ওয়েদার ইট ইজ ডাইলেটেড অর নট। এবং আমি প্রম হয়েছেটা বুঝবো কিভাবে, আমি পুলিং অফ লাইকর দেখবো কোথায়, ইন দ্য পোস্টেরিয়র ফর্নিক্স। ওকে, নেক্সট আসেন অ্যামনিশিওর টেস্ট। এটা কিন্তু একদম কনফার্মেটরি, আপনারা যদি একটা টেস্টও লিখতে মন চায় তাহলে আপনারা অ্যামনিশিওর লিখে আসবেন, ঠিক আছে, উপরের দুইটা বাদে। আমাদের এসবিএতে একটা প্রশ্ন আসছিল, সেখানে কিন্তু আমাদের অ্যানসার যে স্টেরাইল পার্সপেকুলাম এক্সামিনেশন ছিল। আপনি যদি পুলিং অফ অ্যামনিওটিক ফ্লুইড দেখেন তারপর কিন্তু আপনার আর কোনো টেস্ট করার প্রয়োজন হয় না। কিন্তু যদি আপনাকে বলে যে আপনি কি দিয়ে কনফার্ম করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই যে অ্যামনিশিওর রং টেস্ট বলি আমরা অনেক সময়, অ্যামনিশিওর রং টেস্ট, এখানে আমরা কি দেখি, প্লাসেন্টাল আলফা ম্যাক্রোগ্লোবুলিন 1 প্রোটিন দেখি ভাজানাল ফ্লুইডে। তাছাড়া আমরা নাইট্রোজেন টেস্ট করতে পারি, যেখানে লিটমাস পেপারের কালার চেঞ্জ হয়ে যাবে। ফার্নিং টেস্ট করতে পারি, লাইকর নিয়ে যদি আমি ক্রিস্টালাইজেশন করি সেখানে ফার্ন পাবো। সালফেট স্টেনিং করতে পারি, এবং আল্ট্রাসোনোগ্রাফি করে আমি এফআই এর পরিমাণটা দেখতে পারি, অথবা ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট কতটুকু, অথবা আপনার এএফআই টা কতটুকু সেটা দেখতে পারি। ওকে, এবার আসেন কি ম্যানেজমেন্ট আপনি দিবেন। প্রথমে আপনি কি লিখবেন, অ্যাডমিশন ইন আ টারশিয়ারি কেয়ার হসপিটাল উইথ এনআইসিইউ ফ্যাসিলিটিস। এটা দেখে আপনার ম্যাডাম বুঝে যাবে দ্যাট আপনি জানেন যে আপনার একটা প্রমের রোগী কিভাবে ম্যানেজ করতে হয়। আপনি একটা প্রমের রোগীকে কখনোই একটা পেরিফেরিতে, যেখানে আপনার এনআইসিইউ ফ্যাসিলিটিস নাই, কারণ এই পেশেন্ট যে কোনো সময় লেবারে যাবে। আমরা জানি দ্যাট প্রম হওয়ার পরে একটা উইদিন 24 আওয়ার্স ম্যাক্সিমাম 90% গোস টু লেবার, 90% কেসে 24 আওয়ার্স এর মধ্যে লেবারে চলে যায়, ঠিক আছে। তাইলে আমার পেশেন্টটা লেবারে যাবে, গেলে আমার বাচ্চা ডেলিভারি হবে, এই প্রিটার্ম একটা বাচ্চা ডেলিভারি হলে তাকে আমার এনএসইউতে রাখা লাগতে পারে। সো প্রথম কথাটা খুবই লেস ইম্পর্টেন্ট শুনতে লাগলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, দ্যাট অ্যাডমিশন ইন আ টারশিয়ারি কেয়ার হসপিটাল উইথ এনআইসিইউ ফ্যাসিলিটিস। এবার আসেন এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আপনি কেন করছেন, ফর মেমব্রেন সিলিং, তাই না, যে মেমব্রেনটা নিজে নিজে সিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি কিভাবে করবেন, আপনি বেড রেস্ট দিবেন পেশেন্টকে, উইথ ওয়াশরুম ফ্যাসিলিটিস দিয়ে দিবেন, যে পেশেন্টের বাথরুম 10 হাত দূরে, আর পেশেন্ট যেখানে শুয়ে আছে সেখানে থেকে বাথরুমে যেতে লাগবে তার 10 হাত হাঁটতে হবে, তাইলে হবে না, তাকে বেডরুম ফ্যাসিলিটিস দিয়ে দিতে হবে, মানে ওয়াশরুম ফ্যাসিলিটিস দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে, কারণ আপনি কিন্তু মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, সো देयर इज চান্স অফ অ্যাসেন্ডিং ইনফেকশন এন্ড ডেভেলপিং কোরিও অ্যামনিওনাইটিস।
ঠিক আছে? টু প্রিভেন্ট দ্যাট উই হ্যাভ টু স্টার্ট অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের ডোজটা এখানে লেখা আছে, এটা আপনারা মেমোরাইজ করবেন। ঠিক আছে? আমরা অ্যাম্পিসিলিন দিতে পারি প্লাস ইরাথ্রোমাইসিন দিতে পারি, অথবা আমরা অ্যামোক্সিসিলিন প্লাস ইরাথ্রোমাইসিনও দিতে পারি। ওকে, পাশাপাশি আমি টোকোলাইটিক্স দিব। টোকোলাইটিক্স দেওয়ার উদ্দেশ্য একটাই, আমি ডিলে করব লেবারটাকে, আমার যে লেবারটা আসবে সেটাকে ডিলে করব। ফর হোয়াট? ফর এনশিওরিং স্টেরয়েড। ঠিক আছে, যাতে আমি আমার স্টেরয়েডের ডোজটা কমপ্লিট করতে পারি। ফর দেখেন কর্টিকোস্টেরয়েড ফর লাং ম্যাচুরিটি। এবং তারপরে আমি ম্যাগনেসিয়াম সালফেট দিব, যেহেতু এটা 32 উইকস বলছে। ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু 32 উইকস মানে লেস দেন 32 উইকস এর মধ্যে আমরা দিই, মানে লেস দেন 32 উইকস অর আপ টু 32 উইকস, তারপরে কিন্তু আমি আর ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিব ফর জিরো প্রোটেকশন এন্ড প্ল্যান টু ডেলিভার দ্য বেবি ইফ দ্য ফিচার্স অফ কোরিওঅ্যামিনাইটিস ডেভেলপ। তাহলে যদি আমি দেখি যে কোরিওঅ্যামিনাইটিস এর ফিচার্স ডেভেলপ করে গেছে, পেশেন্টের ফাউল স্মেলিং ভ্যাজিনাল ডিসচার্জ আছে, অ্যাবডোমেনটা টেন্ডার, পেশেন্টের টেম্পারেচার আছে, পালস রেট বেশি, আমার যদি কোরিওঅ্যামিনাইটিস এর কোনো ফিচার্স পাই, তাহলে আমি তাকে কি করতে হবে? আমার ডেলিভারির প্ল্যান করে ফেলতে হবে। তাহলে দেখেন আমি কি কি করব। আমি তাকে বেড রেস্ট দিব, ওয়াশরুম ফেসিলিটিস দিব, অ্যান্টিবায়োটিক দিব 2 নাম্বার, 3 নাম্বার টোকোলাইটিক দিব, 4 নাম্বার কর্টিকোস্টেরয়েড দিব, 5 নাম্বারে ম্যাগনেসিয়াম সালফেট দিব। ওকে, আচ্ছা নেক্সট দেখেন আমার 2 নাম্বার কোশ্চেনের ডি। ওকে, a 24 years old primary gravid woman admitted in hospital with labor pain at 41 weeks of gestation। তাহলে একটা প্রাইমারি লেডি 41 weeks of gestation এ অ্যাডমিট হয়েছে। পারভাজিনাল এক্সামিনেশন করে সার্ভাইকাল অস পাওয়া গেল 6 সেন্টিমিটার ডাইলেটেড উইথ স্টেশন 0। ঠিক আছে, সিটিজি শোজ ভ্যারিয়েবল ডিসেলারেশন। তাহলে আসেন, এখানে কিন্তু একটা অনেক বড় টুইস্ট আছে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি পরীক্ষার পরে আমি আসলে কোয়েশ্চেনটা হয়তো সেভাবে খেয়াল করেও পড়ি নাই, আমি আমার মতন করে লিখে দিলাম। পরীক্ষার পরে সবার কাছ থেকে শুনি দ্যাট সবাই এখানে কড প্রোল্যাপসের ম্যানেজমেন্ট লিখেছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কোয়েশ্চেনগুলো কি কি আসছে। বলে দিছে দ্যাট সে 41 উইকস অফ জেস্টেশনে আছে, লেবারে চলে গিয়েছে, 6 cm ডাইলেটেড, স্টেশন কিন্তু 0। ঠিক আছে, এবং সিটিজি করে দেখা গেছে মানে বাচ্চা অবশ্যই ডিস্ট্রেস আছে, এই জন্যই তার ভ্যারিয়েবল ডিসেলারেশন দেখতে পাচ্ছি। উই নো দ্যাট ডিসেলারেশন ইজ 3 টাইপস, আর্লি, লেট এন্ড ভ্যারিয়েবল। ইনশাআল্লাহ আপনাদের ডিটেইলস ক্লাসে পড়ানো হবে, যেখানে আর্লি ডিসেলারেশন আমরা পেলেও পেতে পারি, বাট না পাওয়াই ভালো। লেট আর ভ্যারিয়েবল ডিসেলারেশন খারাপ, এগুলো পাওয়া মানে বাচ্চা হাইপোক্সিয়া হচ্ছে। ওকে, আচ্ছা, এবং আমাদের টার্মিনেশনের দিকে যেতে হবে। ক্লিয়ার? নরমালি আমাদের একটা ভালো সিটিজিতে অ্যাক্সেলারেশন থাকবে। ওকে, দেখেন এখন এখানে কোয়েশ্চেনগুলো কি চেয়েছে, হোয়াট ইজ ভ্যারিয়েবল ডিসেলারেশন, এটা তো বুঝলাম, আমি ডেফিনেশনটা লিখে দেব, এটা তো আমার মুখস্থ পড়া। কজ অফ দিস অ্যাবনর্মালিটি, তাহলে ভ্যারিয়েবল ডিসেলারেশনের কজগুলো লিখবো। তারপরে আসছে দেখেন which measures you need to take immediately to improve variable deceleration। তাহলে এই ভ্যারিয়েবল ডিসেলারেশন ইমপ্রুভ করার জন্য আপনি কি মেজার্স নেবেন। এইখানেই অনেকেই কড প্রোল্যাপসের ম্যানেজমেন্ট লিখে আসছে। দেখেন আমি আপনাদেরকে একটা ক্লু দিই, আমি কিন্তু লিখি নাই, আমি ভেবেছি that আমি ভুল করলাম, আহারে পুরো 2.5 আমার বাদ। কিন্তু দেখেন এখানে কিন্তু পেশেন্টের মেমব্রেনের স্ট্যাটাসের কথা কিছু বলা নাই, এখানে কিন্তু বলে নাই দ্যাট মেমব্রেন রাপচার অথবা লাইকোর কালার, কিছু কিন্তু বলা নাই। ঠিক আছে, তার মানে মেমব্রেন ইনট্যাক্ট, আর আমার মেমব্রেন যদি ইনট্যাক্ট থাকে তাহলে আমার কড প্রোল্যাপস কখনোই হবে না। ঠিক আছে, তাহলে 6 cm ডাইলেটেড, স্টেশন 0, আমার এখানেই কিন্তু ফাইন্ডিং শেষ। তাহলে এই ভ্যারিয়েবল ডিসেলারেশনের কিন্তু আমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, যাতে আমার এই ভ্যারিয়েবল ডিসেলারেশনটা কারেক্টেড হয়ে যায়। ঠিক আছে, বাচ্চার যে কারণে হাইপোক্সিয়া হচ্ছে, সেই হাইপোক্সিয়াটাকে আমার উইথড্র করতে হবে। ওকে, তাহলে আসেন আমরা দেখি ভ্যারিয়েবল ডিসেলারেশন কি জিনিস। এই দেখেন আমি একটা পিকচার দিয়ে দিয়েছি এখানে, দিস ইজ রিপ্রেজেন্টেটিং আর্লি ডিসেলারেশন। আর্লি ডিসেলারেশন মানে কি, এটা হচ্ছে গিয়ে বাচ্চার যে হার্ট রেটের কার্ভটা, আর এই নিচের কার্ভটা হচ্ছে গিয়ে মায়ের ইউটেরাইন কন্ট্রাকশন। ওকে, আমি সিটিজিতে কিন্তু দুইটা কার্ভ দেখি, দুইটা ওয়েভ দেখি। ফার্স্ট ওয়েভ ইজ ফর বাচ্চার হার্ট রেট ভ্যারিবিলিটি, ফিটাল হার্ট রেট এন্ড হার্ট রেট ভ্যারিবিলিটি, যেটা বেসলাইন ভ্যারিবিলিটির মধ্যে থাকে, এন্ড দা নিচেরটা হচ্ছে গিয়ে ইউটেরাইন কন্ট্রাকশন। ওকে, সো আর্লি ডিসেলারেশন কি হয়, আমার বাচ্চার যে ইয়াটা কি বলে ডিসেলারেশনটা, সেটা হচ্ছে কি মিরর ইমেজ হয়। দেখেন এটার সাথে এটা একদম মিরর ইমেজ, এটা নিচের দিকে নামছে, এটা একদম জাস্ট মিরর ইমেজ, এটার বিগিনিং, এটার এন্ডিং সবকিছু কোইনসাইড করে গেছে, এটার পিক কোইনসাইড করে গেছে। লেটে কোইনসাইড করে না, ভ্যারিয়েবলেও কোইনসাইড করে না। সো দিস ইজ ভ্যারিয়েবল ডিসেলারেশন, যেটা ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে কোইনসাইড করবে এবং আস্তে আস্তে যাবে। সো এটা কি, দিস ইজ দেখেন ইন্টারমিটেন্ট পিরিয়ডিক স্লোয়িং অফ ফিটাল হার্ট রেট উইথ র্যাপিড অনসেট এন্ড রিকভারি। আচ্ছা, এই ডিসেলারেশনটা ভ্যারিয়েবল হতে পারে ইন অল রেসপেক্ট, সাইজ, শেপ, ডিউরেশন, ডেপথ, সবকিছু একদম অল রেসপেক্ট ভ্যারিয়েবল হবে টু দ্য ইউটেরাইন কন্ট্রাকশন, মানে ইউটেরাইন কন্ট্রাকশনে মিলবেই না। লেট ডিসেলারেশন কি হয়, মিলে কিন্তু একটু পরে হয়, মানে এটার বিগিনিং হয় ইউটেরাইন কন্ট্রাকশনের বিগিনিং এর একটু পরে ডিসেলারেশনের বিগিনিং। দেখছেন এটার পিক আর এটার পিকের মাঝখানে একটা টাইম আছে, একটা ভ্যারিয়েশন টাইম আছে, কিন্তু মিলে, কিন্তু এটার সাথে কিছুই মিলবে না। ইউটেরাইন কন্ট্রাকশনের শেপ, সাইজ, ডেপথ কোনোটাই মিলবে না। ঠিক আছে, ডিসেলারেশনের সাথে
এবং এটা ইউ শেপ হতে পারে, ভি শেপ হতে পারে, যে কোনো শেপের হতে পারে। এবং এটা সাজেস্ট করে কি হাইপোক্সিয়া অথবা অ্যাসিডোসিস। আমরা জানি যে হাইপোক্সিয়ার পরেই বাচ্চা ডেভেলপ করে অ্যাসিডোসিস এবং আলটিমেটলি হয়ে যায় ফিটাল ডেথ। সো আমি প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম, হোয়াট ইজ ভ্যারিয়েবল ডিসলেশন। আমি ডেফিনেশনটা জানবো, আমার ডিটেলসটা লেখা লাগবে একটুখানি, যেহেতু এখানে 1 মার্কস ছিল, রাইট? হ্যাঁ 1 মার্কস ছিল। সো আপনি শুধু এই 1 লাইন লিখলে হবে না, আপনাকে কিন্তু আরেকটা সেকেন্ড লাইন লেখা লাগবে, ঠিক আছে? যে শেপটা কেমন হবে, কখন পাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মে বি দ্য কজেস অফ দিস অ্যাবনর্মালিটি। কি কি কজ আছে এই অ্যাবনর্মালিটি? সো 3টা কজ, কট কম্প্রেশন, কট প্রোল্যাপস, কট প্রেজেন্টেশন। তো এখানে আমি কিন্তু কট কম্প্রেশনটা হাইলাইট করেছি বিকজ আমার কিন্তু এটা কট কম্প্রেশনের জন্যই এই ভ্যারিয়েবল ডিসলেশনটা হয়েছে, বিকজ মেমরি ইজ ইনট্যাক্ট। ওকে, সো আমার ভ্যারিয়েবল ডিসলেশনের ম্যানেজমেন্টটা কি? ঠিক আছে, ভ্যারিয়েবল ডিসলেশন এনি নন রিঅ্যাসিউরিং সিটিজি যদি আমি পাই, সবগুলোর ম্যানেজমেন্ট আপনি সেম লিখবেন। ভ্যারিয়েবল ডিসলেশন পাওয়া মানে দিস সিটিজি ইজ নট অ্যাসিউরিং, দিস ইজ এ নন রিঅ্যাসিউরিং সিটিজি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি কি করব? পেশেন্টকে প্রথমে লেফট ল্যাটারাল পজিশনিং করব টু অ্যাভয়েড ভেনাকেবল কম্প্রেশন, অ্যাওর্টিক কম্প্রেশন বাই দ্য গ্র্যাভিড ইউটেরাস। তাহলে কি হবে? পেশেন্টের কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে ইন্ট্রাপ্লাসেন্টাল সার্কুলেশন বাড়বে। ঠিক আছে, এবার আসেন চেঞ্জ ইন ম্যাটারনাল পজিশন। ম্যাটারনাল পজিশন চেঞ্জ করলে কি হবে? আমার কর্ডের উপর যদি কম্প্রেশন থাকে সেটা রিলিফ হয়ে যেতে পারে। আমি অক্সিজেন দিব মাকে 6 to 8 লিটার পার মিনিট, সো দ্যাট এই অক্সিজেনটা বাচ্চার কাছে যায় এবং বাচ্চারও স্যাচুরেশনটা ইমপ্রুভ করে। কারেকশন অফ মায়ের যদি কোনো রকমের ডিহাইড্রেশন থাকে সেটা আমি আইভি ফ্লুইড দিয়ে কারেক্ট করব। আমি ম্যাটারনাল হাইপোটেনশন থাকলে সেটাও আমি ফ্লুইড দিয়ে কারেক্ট করব। এবং যদি আমি কোনো রকম অক্সিটোসিক এজেন্ট ইউজ করে থাকি ফর ইন্ডাকশন আর অগমেন্টেশন, সেটা কিন্তু আমাকে সাথে সাথে বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে বাচ্চার অক্সিজেনেশন ইমপ্রুভ করে ফেলবে। এবং আমি রিপিট সিটিজি করব আফটার হাফ অ্যান আওয়ার। ওকে, সো আমার ভ্যারিয়েবল ডিসলেশনের জাস্ট আপনি ওয়ার্ডে বসে যদি ভ্যারিয়েবল ডিসিশন পান, আপনি যা যা করেন এখানে ঠিক তাই তাই লিখবেন। ওকে, জাস্ট দ্য সেম। আমরা কিন্তু এই কাজগুলোই করে থাকি, তাই না? একটা মা যখন দেখে বাচ্চার কোন ফিটাল ডিস্ট্রেসের সাইন সিম্পটম আছে, আমরা মাকে লেফট ল্যাটারাল করে অক্সিজেন লাগিয়ে দিই, আইভি ফ্লুইড চালু করে দিই, ঠিক আছে, মাকে পজিশনটা চেঞ্জ করে দিই, অক্সিটোসিক দিয়ে থাকলে সেটা বন্ধ করে দিই, জাস্ট সেটাই আপনি করবেন। ওকে, এবার আসেন নেক্সট আমার লাস্ট কোয়েশ্চেন, এসিকিউ নাম্বার 2 এর ই। আচ্ছা, এখানে কি কোয়েশ্চেন আসছে দেখেন, এ 20 years old woman প্যারা 1 delivered vaginally at home 7 days back। তাহলে একটা বাচ্চা পার ভাজাইনাল ডেলিভারি হয়েছে, ঠিক আছে, 7 দিন আগে। এখন she has been suffering from fever and foul smelling vaginal discharge for last 3 days। লাস্ট 3 দিন ধরে তার জ্বর এবং ফাউল স্মেলিং vaginal discharge। তাহলে প্রবাবল ডায়াগনোসিস কি? এখানে ছিল 0.5। এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস আপনি কি পাবেন? এখানে দেখেন 0.25 into 8, তার মানে তারা 8টা জানতে চাচ্ছে। এখানে আপনাকে ইন্ডিকেট করেই দিয়েছে 8টা। যদিও এখানে দেখেন 2 মার্কস আছে, আপনি ভাবছেন 2 মার্কসের জন্য 4টা লিখবো না, এখানে বলেই দিয়েছে 8টা লিখতে হবে, 0.25 করে এক একটা। এন্ড ইনভেস্টিগেশন কি কি করবে? ফর হার এনি 10, যে কোনো 10টা ইনভেস্টিগেশনের নাম মেনশন করলেই হবে। তাহলে দেখেন ডায়াগনোসিসটা কি? আমরা সিনারিও দেখে বুঝতেই পারতেছি দ্যাট অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে, নাও ফিভার এন্ড ফাউল স্মেলিং ডিসচার্জ, সো most probable diagnosis is puerperal sepsis। ঠিক আছে, this is a case of puerperal sepsis। puerperal sepsis কি? any infection of the genital tract, ঠিক আছে, following delivery। যদি ডেলিভারির পরে যখন আমার জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশনটা হবে, সেটাই কি? আমার puerperal sepsis। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি? আমাকে 8টা লিখতে বলছে, সো আমি 8টা লিখবো। প্রথমে দেখেন আমার জ্বরের কথা কিন্তু বলেই দিছে, আমি আবার জ্বরের কথাটা দিয়ে শুরু করলাম। রাইজ অফ টেম্পারেচার থাকবে, পালস রেট বেশি থাকবে, আমার লোকিয়াল ডিসচার্জটা অফেন্সিভ এবং কোপিয়াস হবে, ইউট্রাসটা সাব ইনভলিউশন, আমি পেটে হাত দিয়ে, আপনি চাইলে কিন্তু এখানে আলাদা করেও লিখতে পারেন, অন জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার ভাজাইনাল এক্সামিনেশন। কিন্তু এখানে যেহেতু 8টা মেনশন করে দিয়েছে, এই জন্য আমি টানা লিখেছি, কারণ ওইভাবে করে লেখার টাইমও পাওয়া যায় না, একটু টাফ হয়ে যায় লিখতে, এই জন্য আমি টানা লিখে দিছি। হ্যাঁ, আমি জ্বর পাবো, পালস বেশি পাবো, লোকিয়াল ডিসচার্জটা অফেন্সিভ হবে, ইউট্রাস সাব ইনভলিউটেড হবে, টেন্ডার হবে, এবং অ্যাসোসিয়েটেড আমি উন্ড ইনফেকশন পেতে পারি। পেশেন্টের যদি টুসুটমি দেওয়া থাকে তাহলে সেখানে ইনফেকশন পেতে পারি। আমি পেলভিক রিজনের টেন্ডারনেস পাবো, কেন? ডিউ টু পেলভিক পেরিটোনাইটিস। আমি পেলভিক অ্যাবসেসের কারণে বালজিং পাবো, কোথায়? পাউচ অফ ডগলাসে, তাই না? এটা সব, এটা কি কোথায় পাবো? আমি পার ভাজাইনাল এক্সামিনেশন করলে। এবং পাশাপাশি পেশেন্টের সেপ্টিসেমিয়া ফিচার্স থাকতে পারে, সেপ্টিক শকের ফিচার্সও থাকতে পারে। ওকে, তাহলে এই তো গেল আমার 8টা ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এবার আসেন ইনভেস্টিগেশন, যে কোনো 10টা। প্রথমে আমি সিবিসি করবো উইথ ইএসআর। তাহলে সিবিসি করে আমি যেহেতু এটা একটা ইনফেকশন, ইনফেক্টিভ কন্ডিশন, আমার ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে এটা দেখতে পারবো। পাশাপাশি পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, বিকজ পুerperal sepsis নিয়ে আসছে। এই পেশেন্ট কিন্তু পার ভাজাইনাল ডেলিভারি করেছে, সরি এনবিডি ডেলিভারি করেছে। দেখেন ভাজাইনালি ডেলিভারি করছে এট হোম, তাহলে তার কতটুকু ব্লাড লস হয়েছে উই ডোন্ট নো। ঠিক আছে, তাহলে হতে পারে এই যে এই সেপসিস হচ্ছে পেশেন্টটা এখন নিশ্চয় ম্যালনারিশড ইল হেলথের কারণে হতে পারে। ঠিক আছে, তাহলে
তাহলে আমার সিবিসি করে অবশ্যই আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ইএসআর, ডাব্লিউবিসি কাউন্ট এগুলো দেখতে হবে। হাই ভার্জিনাল সোয়াব এন্ড এন্ডোসার্ভাইকাল সোয়াব পাঠিয়ে দিব ফর কালচার এন্ড সেন্সিটিভিটি, ব্লাড কালচার এন্ড সেন্সিটিভিটি পাঠিয়ে দিব, ইউরিনারিমি এন্ড কালচার সেন্সিটিভিটি পাঠিয়ে দিব, সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, তার এই প্যারামিটারগুলো আমাকে জানতে হবে ফর ম্যানেজমেন্ট পারপাস। আমি একটা আল্ট্রাসাউন্ড করব ওয়েদার পেলভিক পেরিটোনাইটিস অথবা পেলভিক অ্যাবসেস এগুলো ডেভেলপ করেছে কিনা, এক্সরে চেস্টও করতে পারি, কারণ অনেক সময় পিউরাল সেপসিসের সাথে আপনার অ্যাসোসিয়েটেড লাং ইনফেকশন থাকতে পারে, ঠিক আছে, পেশেন্টের দেখা যায় লাং ইনফেকশন থাকে, সেটা দেখার জন্য। এবং আমি ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং তো করবই ফর ব্লাড ট্রান্সফিউশন পারপাস, ঠিক আছে। তাহলে এই তো গেল আপনার 10টা ইনভেস্টিগেশন। সো থ্যাংক ইউ অল ফর ইয়োর পেশেন্স, ঠিক আছে। আপনারা সবাই আমার কথা এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে আমার এই সেশন থেকে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দিব এখানে। আপনাদের কারো কোনো কিছু জানার আছে? ঠিক আছে আপুরা, তাহলে আই হোপ আপনাদেরকে একটা গ্লিমস আমরা দিতে পেরেছি দ্যাট হাউ টু প্রেজেন্ট ইউর এসে কে পেপার টা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন। অবসটা কিন্তু একটু বড়, হ্যাঁ, গাইনিটা একদম টু দ্য পয়েন্ট লেখা যায়, একদম কাটায় কাটায় একটা একটা করে লাইন লেখা যায়, কিন্তু অবসটা কিন্তু একটু ডিটেলস লিখতে হয়। অবস একটু ডিটেলস না লিখলে হয় না, ঠিক আছে। তাহলে অবসের পিছনে আপনারা চেষ্টা করবেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, অ্যাটলিস্ট 2 ঘন্টা হয়ে গেলে আসলে একটু বেশি হয়ে যায়, আরো 15 মিনিট বেশি নেন, আরো 20 মিনিট বেশি নেন, ঠিক আছে। এই সময়টার মধ্যে আপনি শেষ করে ফেলবেন, ঠিক আছে। আর লাস্টের 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট আপনি রাখবেন গাইনি 2টা পেপারের জন্য, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আপুরা কেউ তো কিছু কোয়েশ্চেন করছেন না, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমি আমার সেশনটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মিটিং লিভ করে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ম্যাম, শেষ হয়ে গেছে তো লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন সেশনে। আমরা গত সেশনের যে বিসিপিএল যে এসএকিউটা আছে সেটা